জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অগ্নিবীণা ইনস্টিটিউশন। আজকে আমরা যে এসএসসি জিডি 2024 সালে যে সেটটা শুরু করেছিলাম ফার্স্ট ইয়ার কোশ্চেনের পিওয়াই কিউ কোশ্চেনের, তার আজকে সেট নাম্বার 2। মানে অলরেডি এর আগে আমরা বেশ কিছু একটা সেট আলোচনা করে নিয়েছি। তো তোমরা যদি সেই সেটটা না দেখে থাকো, অবশ্যই প্রথমে সেটা দেখে নাও এবং এই সংক্রান্ত যে আমাদের নোট বা পিডিএফ পাবে, তো তোমাদের ডেডিকেটেড একটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে জয়েন করে তোমরা সেখান থেকে পিডিএফ এবং আপকামিং আপডেট যেগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে। এই সেটটা তোমাদের আপকামিং এক্সাম যত রয়েছে সেগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং আপকামিং যে 2025 সালে যে এক্সামটা রয়েছে 4 ফেব্রুয়ারি থেকে, সেটার জন্য কিন্তু এসএসসি জিডি এবং বাকি এসএসসি এক্সাম, বিশেষ করে ডাব্লিউপি কেপি, এই যে সমস্ত এক্সাম রয়েছে ডিফেন্সের সমস্ত এক্সামের জন্যই কিন্তু এই সেটটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। তোমরা কেয়ারফুলিভাবে দেখো, এটা করলে জিকে জিএস থেকে কোনো প্রবলেম থাকবে না। আশা করছি এই সেটগুলো তোমরা যদি ঠিকঠাক করে দেখো, তাহলে তোমাদের 13 থেকে 14 বা 16 পর্যন্ত স্কোর আরামসে এই সেটের মাধ্যমে চলে আসবে। চলো তাহলে আমরা প্রথমে দেখে নিই আমরা কিছু ইম্পর্ট্যান্ট ডেজ, যেটা জানুয়ারি মাসের কিছু ইম্পর্ট্যান্ট ডেজ। প্রথমত দেখো, আজকে আমি এই টাইমে রেকর্ড করছি, সেটা হচ্ছে 4 জানুয়ারি ভিডিওটা। আজকে আর.ডি. বর্মনের মৃত্যু দিবস রয়েছেন, লেজেন্ডারি ইন্ডিয়ান ফিল্ম ডিরেক্টর এবং মিউজিক ডিরেক্টর। আর হচ্ছে একটা ইন্সপিরেশন ডে বা মোটিভেশন ডে, আমরা সেটা তোমার জানুয়ারির 2 তারিখে পালন করে থাকি। জানুয়ারি 2 তারিখে 2 তারিখে আমরা মোটিভেশন ডে বা ইন্সপিরেশন ডে পালন করে থাকি। তারপরে আরেকটা রয়েছে 2 জানুয়ারি, সেটা হচ্ছে ইন্ট্রোভার্ট ডে। এটা আমাদের জানুয়ারি 2 তারিখে পালন করা হয়ে থাকে। আরেকটা হচ্ছে জানুয়ারি 4 তারিখে, সেটা হচ্ছে হ্যাপি ওয়ার্ল্ড ব্রাইল ডে। ব্রাইল ডে হচ্ছে যে সমস্ত বাচ্চারা তোমরা দেখবে যে চোখে দেখতে পায় না, অন্ধ আছে, তারা একটা কিছু হাত দিয়ে লেখে পড়ে, সেইটাকে বলা হচ্ছে ব্রাইল। তো সেই ডে পালন করা হয় 4 জানুয়ারি, ওয়ার্ল্ড ব্রেইল ডে। এটা অনেক সময় কোশ্চেনে দেয় যে ব্রেইল কী জিনিস বা ব্রেইল বাচ্চাদের পড়ার ক্ষেত্রে কীভাবে হেল্প করে, সেই টাইপের কোশ্চেন দেয়। আজকের আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, কোন নৃত্যশৈলীটি ভগবান কৃষ্ণ এবং রানী সত্যভামার ভামাকলপম আখ্যানের সাথে যুক্ত? অপশান দেখো, কত্থক আছে, ওড়িশি আছে, ভরতনাট্যম আছে, কুচিপুড়ি আছে। দেখো, নাচ থেকে প্রত্যেকটা সেটেই কোশ্চেন রয়েছে, এটার জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কুচিপুড়ি। কুচিপুড়ি সঠিক উত্তর হয়ে যাবে। আমরা এই রিলেটেড কিছু সেট দেখে নিই। দেখো, কুচিপুড়ি হচ্ছে তোমাদের প্রথমত জেনে রাখো, এটা হচ্ছে একটা অন্ধ্রপ্রদেশের উৎপত্তি এই কুচিপুড়ি নৃত্যের। এবং এই প্রত্যেকটা যে কটা আমি সেট এখানে আলোচনা করেছি, এই প্রত্যেকটাই কিন্তু দেখো অবশ্যই এসএসসির যে সমস্ত পরীক্ষা রয়েছে তোমার, সেটা হতে পারে সিজিএল বা সিএইচএসএল বা এমটিএস, প্রত্যেকটা সিপিও, প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। জিডির ক্ষেত্রেও সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, সেগুলোই আলোচনা করা হয়েছে। তাহলে কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি হচ্ছে অন্ধ্রপ্রদেশে এবং এই নৃত্য তোমার নাট্যশৈলী ভিত্তিক হয়ে থাকে এবং কুচিপুড়ি নৃত্যে মুখ্যত নৃত্য এবং অভিনয়ের সমন্বয় হয়। আর কি বলছে, কুচিপুড়ি নৃত্যে একসময় পুরুষদের দ্বারা পরিবেশিত হতো, পুরুষরা এই নৃত্য পরিবেশন করে থাকতো। কুচিপুড়ি নৃত্যের মূল উপস্থাপনা ভগবান কৃষ্ণের কাহিনীর ওপর, মূল উপস্থাপনা হচ্ছে ভগবান কৃষ্ণের ওপর। কুচিপুড়ি নৃত্যশৈলীটি কুচিপুড়ি গ্রাম থেকে এসেছে। নামটা কোথা থেকে এসেছে? কুচিপুড়ি গ্রাম থেকে এসেছে। বেশ, কুচিপুড়ি নৃত্যে মন্দিরের ঐতিহ্যের ছোঁয়া রয়েছে। কুচিপুড়ি প্রাথমিকভাবে ধর্মীয় ও আধ্যাত্মিক উপস্থাপনার জন্য ব্যবহৃত হতো। বেশ, নৃত্যশৈলীটি পায়ের তালের অসাধারণ দক্ষতার জন্য কিন্তু খুব ফেমাস। অসাধারণ পায়ের যে তাল, সেই তালের দক্ষতা কিন্তু খুব ফেমাস এই ডান্সটা। এরপর আসবো আমরা পরবর্তী কোশ্চেন। কুচিপুড়ি নাচের, তার আগে দেখো কুচিপুড়ি নাচ সম্বন্ধে আরও কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, যেটা তোমরা পিডিএফ থেকে দেখে নিও, আমি এটা নিয়ে আর আলোচনা করছি না। আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন। একটা খুব সহজ কোশ্চেন দিয়েছে এই সেটের মধ্যে। তোমরা এই খেলাটা আশা করছি দেখেছো। কোশ্চেনটা হচ্ছে, কোন দেশ ফিফা বিশ্বকাপ 2022 জিতেছে? দেখো, আশা করছি তোমরা এই ফাইনাল খেলা সবাই দেখেছিলে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আর্জেন্টিনা। তোমরা প্রত্যেকে জানো এই কোশ্চেনটা, নতুন করে কিছু বলার নেই এই কোশ্চেনের উপরে। এটা অত্যন্ত একটা সহজ কোশ্চেন। কোন খেলা 2022 সালে বিশ্বকাপ কে জিতেছে? সেটা সঠিক উত্তর হয়ে যাবে কি? আর্জেন্টিনা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আর্জেন্টিনা সঠিক উত্তর। 2022 সালে ফিফা বিশ্বকাপ জিতেছে। কাকে হারিয়ে জিতেছিল এটা তোমাদের বলতে হবে। হারিয়েছিল ফ্রান্সকে হারিয়ে কিন্তু তোমার আর্জেন্টিনা 2022 সালে বিশ্বকাপ জিতেছে। বেশ, দেখো, ফিফা বিশ্বকাপের প্রথম আয়োজন হয়েছিল তোমার 1930 সালে উরুগুয়েতে হয়েছিল। ফিফা বিশ্বকাপ ব্রাজিল সবথেকে বেশিবার জিতেছে, 5 বার জিতেছে। ফিফা বিশ্বকাপ প্রতি 5 বছর অন্তর হয়ে থাকে। 2018 সালে চ্যাম্পিয়ন ছিল কিন্তু ফ্রান্স, 2018 সালে, এবং 2022 সালে কিন্তু ফ্রান্স ফাইনালে যে হারে, মানে সেকেন্ড পজিশন হোল্ড করে। পেলে 3 বার ফিফা বিশ্বকাপ জয়ী একমাত্র খেলোয়াড়। ফিফা বিশ্বকাপ ট্রফি তৈরি হয় 18 ক্যারেট সোনায়। 2022 সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ ছিল কাতার। এটা থেকে আগের সেটে কোশ্চেনও ছিল, মানে পরবর্তী সেটে আছে। প্রথম এশিয়ান দেশ হিসাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করে জাপান এবং দক্ষিণ কোরিয়া।
2017 সালে এসএসসি সিজিএলে কোশ্চেন দিয়েছিল এটা। তারপর বলছে আর্জেন্টিনা 1986 সালে দিয়াগো মারাদোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল। ফিফা বিশ্বকাপের সর্বদা গোলদাতা হচ্ছে মিরোস্লাভ ক্লোসে হচ্ছে সর্বাধিক গোলদাতা। পরবর্তী আবার একটা ডান্স থেকে কোশ্চেন, সেটা হচ্ছে ভারতনাট্যম নৃত্যশৈলীতে অবদানের জন্য এনাদের মধ্যে কাকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। দেখো, তোমাদের এই পরীক্ষার জন্য আপকামিং যত রকম পরীক্ষা আসছে সমস্ত পরীক্ষার জন্য এই যে একটা অ্যাওয়ার্ডের কথা বলছে না, সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড, এই সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। কারণ তোমাদের প্রায় পরীক্ষাতেই দেখা যাচ্ছে, প্রায় সেটের কোশ্চেনেই দেখা যাচ্ছে এই সঙ্গীত নাটক একাডেমি থেকে কিন্তু প্রায় কোশ্চেন পড়ছে। তো অলরেডি আমি একটা সেট পাঠিয়ে দিয়েছি 2018-19 সালে এবং 21 এবং 22 সালে, 2021 এবং 22 সালে কারা কারা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে। তোমরা এটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, কিন্তু এই লিস্টটা পেয়ে যাবে। ওই লিস্টটা থেকে তোমরা একটু দেখে নিও যে কিনারা পেয়েছেন এবং তাদের কোন শৈলীর সাথে যুক্ত, কোন ঘটনার সাথে যুক্ত, সেটা আমি আগেও তোমাদেরকে ডিসকাস করে দেবো। তাহলে সেটা কিন্তু তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। বেশ, এটার আমরা সঠিক উত্তরের দিকে আসি যে কোন নৃত্যশৈলীটি অবদানের জন্য সঙ্গীত নাটক পুরস্কার দেওয়া হয়েছে। এই 4টে নামের মধ্যে এটা সঠিক উত্তর হয়ে যাবে রাধা শ্রীধর হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বেশ, তাহলে একটা তুমি এখান থেকে কোশ্চেন পেয়ে যাচ্ছ যে রাধা শ্রীধর কিন্তু ভারতনাট্যমের সাথে যুক্ত। বেশ, এবার দেখিয়ে নিই আমরা বিভিন্ন নাচ কে কার সাথে যুক্ত রয়েছেন। বিরজু মহারাজ, ইনি কথাকলি নৃত্যের জন্য বিখ্যাত এবং পদ্মভূষণ পুরস্কারও পেয়েছেন। রুক্মণী দেবী ভারতনাট্যমের জন্য বিখ্যাত। সোনাল মানসিংহ উড়িষ্যি নাচের জন্য বিখ্যাত। উস্তাদ আমজাদ আলী খান নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। বেশ, তারপরে মল্লিকা সারাভাই কুচিপুড়ি এবং ভারতনাট্যম নৃত্যে পারদর্শী। যামিনী কৃষ্ণমূর্তি, এই নামটা খুবই ইম্পর্টেন্ট, যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম নাটের জন্য পদ্মভূষণ পেয়েছেন। কালামগুন্ডম গোপী কথাকলি নৃত্যের জন্য বিখ্যাত। শ্রীরাম ভার্মা কত্থক নৃত্যের অবদান রয়েছে। মায়া কৃষ্ণ রাও সমসাময়িক থিয়েটারের জন্য বিখ্যাত। কুচিপুড়ি শিল্পী এবং শ্রুতির যুগলবন্ধন পরিবেশনে জনপ্রিয়। বেশ, এরপর আসবো আমরা পরবর্তী কোশ্চেন। বলছে ড্যাশের প্রথম এবং প্রধান ভূমিকা হলো একটি বিনিময় মাধ্যম হিসেবে কাজ করা। দেখো, এটা খুব একটু তুমি যদি বুদ্ধি লাগাও তাহলে এই কোশ্চেনটা খুবই সহজ। এটা ইকোনমিক্স থেকে তোমাদের দিয়েছে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার অবশ্যই অর্থ। যেমন তুমি একটা জিনিস ভাবো না যে কোনটা প্রধান বিনিময় হিসাবে কাজ করে। এবার তুমি যদি অ্যানশিয়েন্ট পিরিয়ডে যাও তাহলে দেখতে পাবে সেখানে পণ্য ব্যবহার হতো বিভিন্ন, এটার সঙ্গে এক্সচেঞ্জ করার জন্য পণ্য, তোমাকে ধান দিলাম, ধানের পরিবর্তে গরু পাওয়া গেল এইভাবে। কিন্তু দেখা গেলো আমার ধানটা দরকার, কিন্তু আমার কিন্তু গরুটা দরকার নেই। সেক্ষেত্রে তোমার পণ্যের আদান প্রদান এটা কিন্তু খুব সমস্যা তৈরি করে দিত। তাহলে এটার জন্য পরিকল্পনা, এটা তো আসছেই না, বাজেট এখানে তো আসছেই না। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তোমার অর্থ সঠিক উত্তর হয়ে যাবে। বেশ, ভারতের প্রথম 5 বছর মেয়াদি পরিকল্পনা শুরু হয়। এইটা থেকে কোশ্চেন তোমাদের নেক্সট সেটগুলোতে আছে যে পরিকল্পনা কমিশনের কথা বলা হচ্ছে বা 5 ইয়ার প্ল্যানের কথা বলা হচ্ছে, 1951 সালে শুরু হচ্ছে। বেশ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য রেপো রেট ব্যবহার করে আরবিআই রেপো রেট ব্যবহার করে এবং এর সাথে সাথে আরেকটা টেনিয়র আছে রিজার্ভ রেপো রেট, সেটাও কিন্তু আরবিআই করে। জিডিপির পুরো নাম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বেশ, মিশ্র অর্থনীতি ব্যক্তিগত এবং সরকারি উভয় ক্ষেত্রের উপস্থিতি বোঝায়। মিক্সড ইকোনমি বোঝাচ্ছে তোমাকে যে এখানে গভর্নমেন্ট সংস্থা এবং প্রাইভেট সংস্থা এই দুটো সংস্থাই কাজ করছে, দুটো এন্টিটিই কাজ করবে। পরে ইকোনমিক্সের সেকেন্ড থার্ড টপিকে তুমি দেখতে পাবে যে আমাদের দেশে মিক্সড ইকোনমি, ক্যাপিটাল ইকোনমি এবং তোমার সোশ্যালিস্ট ইকোনমি, 3 ধরনের ইকোনমি কাজ করে মোটামুটিভাবে। তবে আমাদের এই ভারতবর্ষ হচ্ছে তোমার মিক্সড ইকোনমির দেশ, মিক্সড ইকোনমি চলে। আমাদের এখানে সোশ্যালিস্ট ইকোনমিও রয়েছে, আবার ক্যাপিটালিস্ট ইকোনমিও রয়েছে, দুটো ইকোনমিই রয়েছে। বেশ, তারপরে নেক্সট কোশ্চেন রয়েছে যে সবুজ বিপ্লব ভারতে কৃষি সংক্রান্ত বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত এবং সবুজ বিপ্লবের জনক বলা হয় তোমার নরম্যান বোরলগকে। গোটা বিশ্বের জন্য কথা বলছি, গোটা বিশ্বের জনক সবুজ বিপ্লবের নরম্যান বোরলগ। বেশ, আর ভারতে যদি বলে তাহলে MS স্বামীনাথন। জিএসটি ভারতে চালু হয় 2017 সালে। বেশ, ভারতের অর্থনৈতিক জনক হচ্ছে দাদাভাই নরওজি ভারতের অর্থনৈতিক জনক। ভারতের ন্যাশনাল ইনকাম CSO সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস হিসাব করে ভারতের ন্যাশনাল ইনকাম হিসাব করে CSO, এটা মাথায় রাখবে, ভারতের ন্যাশনাল ইনকাম হিসাব করে CSO। বেশ, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় 1935 সালে। 1935 সালে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। লরেঞ্জ কার্ড আয়ের সমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।
আরেকটা সহজ কোশ্চেন, 2022 সালে ফিফা বিশ্বকাপ কে আয়োজন করেছিল? দেখো 2022 সালে ফিফা বিশ্বকাপ তোমরা প্রত্যেকেই দেখেছো আশা করছি, এবং এটা সঠিক উত্তর হয়ে যাবে কাতার। কাতার সঠিক উত্তর হয়ে যাবে যে 2022 সালে ফুটবল বিশ্বকাপ কে আয়োজন করেছিল? কাতার আয়োজন করেছিল। বেশ, আপকামিং কিছু ইভেন্ট দিয়েছি, সেগুলো একটু চোখ বুলিয়ে নিতে হবে। 2022 সালে ফিফা বিশ্বকাপ পুরুষ যে ফিফা বিশ্বকাপ আছে সেটা আয়োজন করবে 3টে দেশ, যুক্তরাষ্ট্র মানে USA, কানাডা, মেক্সিকো, 3টে দেশ আয়োজন করবে। বেশ, 2027 সালের মহিলা ফিফা বিশ্বকাপ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। বেশ, 2025 সালের ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপ হবে পেরুতে, এটা মাথায় রাখবে। এটা থেকে কোশ্চেন আশা করছি চান্স আসার বেশি আছে, এটা এই পয়েন্টটা থেকে 3 নম্বর পয়েন্ট থেকে। বেশ, 2024 সালে যে ফিফা অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ হয়েছিল সেটা কলম্বিয়াতে হয়েছিল। 2024 সালের যে মহিলা ফিফা বিশ্বকাপ বেশ কিছুদিন আগেই হলো, এবং সেখানে চ্যাম্পিয়ন হয়েছে উত্তর কোরিয়া চ্যাম্পিয়ন হয়েছে। এইটা থেকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এই 4 নম্বর পয়েন্ট 3 নম্বর পয়েন্ট থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর। এবং উত্তর কোরিয়া 3বার বিশ্বকাপ জিতেছে। এখন পর্যন্ত যতগুলো আন্ডার 17 মহিলা ওয়ার্ল্ড কাপ রয়েছে সব থেকে চ্যাম্পিয়ন হচ্ছে উত্তর কোরিয়া, 3বার জিতেছে, 2008 সাল, 2016 সাল, 2024 সাল। স্পেন এখানে 2024 সালে রানার আপ হয়েছে, এবং স্পেন অলরেডি এর আগে 2বার ফুটবল বিশ্বকাপ জিতেছে আন্ডার 17, 2018 সাল এবং 2022-এ। বেশ, অনূর্ধ্ব যে 19 রয়েছে, আন্ডার 19 রয়েছে, সেটা এখনও পর্যন্ত ঘোষণা হয়নি। আর 2026 সালে যে খেলাটা হবে কোথায় হবে বললাম? USA, কানাডা, মেক্সিকো। সেখানে কিন্তু 48টা দল পার্টিসিপেট করবে, যেটা প্রথমবার এত বড় দল পার্টিসিপেট করতে চলেছে। বেশ, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী 2011 থেকে 2019 সালের মধ্যে ভারতের চরম দরিদ্র কত শতাংশ হ্রাস পেয়েছে? মানে কত শতাংশ দরিদ্র হ্রাস মানে বা ডিক্রিজ করেছে সেটা আমাকে জানতে চাইছে। তো এটার উত্তর হয়ে যাবে 12.3%। 12.3% সঠিক উত্তর হয়ে যাবে। বেশ, দেখো দরিদ্রের রেখা নির্ধারণের পদ্ধতি প্রথম প্রস্তাব করেন তোমার ডিটি লক্ষণ কিন্তু দরিদ্রের লক্ষণের জন্য যে প্রস্তাব সেটা দেওয়া করেন। এবং ভারতে দরিদ্র পরিমাপ করার জন্য এই টেন্ডুলকর কমিটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা থেকে বহুবার কোশ্চেন আসে, টেন্ডুলকর কমিটি যে প্রভার্টি যে আমাদের মেজারমেন্ট করবো, যে মাপবো প্রভার্টি বা গরিব যে মাপবো দারিদ্রের, সেইটা মেজারমেন্ট করেছিল কিন্তু সেই কমিটিটা, সেটা হচ্ছে টেন্ডুলকর কমিটি। এবং ভারতে দরিদ্র হ্রাসের 1975 সালে একটা পরিকল্পনা চালানো হয়েছিল ইন্দিরা গান্ধীর আমলে, সেটা হচ্ছে গরিবি হাঁটাও। এটা কিন্তু খুব মিসইউজ হয় বলতে পারো। মানে গরিবি হাঁটাও মানে গরিবকে তাদেরকে মেন লাইফে ফিরে নিয়ে আসার কথা বলা হয়েছিল। এবার মানুষ কিন্তু এটাকে উল্টো ভেবেছিল, গরিবি হাঁটাও মানে গরিবদেরকে তাড়িয়ে দেবে, এটা ভেবে নিয়েছিল। তো এর উল্টো ইম্প্যাক্ট পড়ে গেছিলো। মানে গরিবি হাঁটা মানে গরিব শেষ করে দিয়ে তাদেরকে মধ্যবিত্ত বা হায়ার সোসাইটির মধ্যে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। তাহলে গরিবি হাঁটাও 1975 সাল ইন্দিরা গান্ধীর আমলে। বেশ, দরিদ্রের অন্যতম কারণ হলো শিক্ষার অভাব এবং বেকারত্ব। এটা হচ্ছে দরিদ্রের অন্যতম প্রধান কারণ। দরিদ্রের নিরসনে ভারতের অর্থনীতি মিশ্র নীতি গ্রহণ করে, মিক্সড ইকোনমি গ্রহণ করে। এটা আগেই বললাম তোমাকে, ভারতে আমাদের মিক্সড ইকোনমি চলে। এবার একটা রাজ্যসভা থেকে কোশ্চেন দেখো, বলে হচ্ছে যে রাজ্যসভার আসন কত, মানে রাজ্যসভার ম্যাক্সিমাম আসন সংখ্যা কত সেটা জানতে চাওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো যে ভারতবর্ষে নতুন রাজ্যসভা এবং লোকসভার নতুন কক্ষ গঠন হয়েছে। সেখানে মানে নতুন যে পুরনো বিল্ডিং ছিল, মানে নতুন বিল্ডিং তৈরি করা হয়েছে। এটা দেখতে পাচ্ছ, এটা পুরনো বিল্ডিংয়ের ছবি, আর এটা পুরনো বিল্ডিং, আর এখন যেটা করা হয়েছে এটা হচ্ছে নতুন বিল্ডিং। বেশ, রাজ্যসভার দেখো প্রথমত জেনে রাখো রাজ্যসভার সিট সংখ্যা হচ্ছে 250টা। বেশ, আর কি আছে রাজ্যসভায় মনে রাখবে, রাজ্যসভায় যে টেনিয়র হয় সদস্যদের সেটা হচ্ছে 6 বছর, এবং লোকসভায় হয় 5 বছর। রাজ্যসভায় যে এজ লিমিট আছে সেটা হচ্ছে মিনিমাম হচ্ছে 30, আর ভুল বললাম, ঠিকই বললাম, রাজ্যসভায় মিনিমাম এজ লিমিট হচ্ছে 30 এবং লোকসভায় হচ্ছে 25 বছর। লোকসভায় মিনিমাম এজ লিমিট হচ্ছে 25 বছর। রাজ্যসভায় যেহেতু তোমার 6 বছর টেনিয়র থাকে, এবং প্রত্যেক 6 বছরের মধ্যে 3 বছর অন্তর 2 বছর অন্তর মানে 1/3 মেম্বার কী হয় রিটায়ারমেন্ট নিয়ে নেয়, এবং তাদের জন্য ইলেকশন হয়। আর একটা কথা, রাজ্যসভার যে চেয়ারম্যান হয় তিনি হন ভারতের উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হয়। বেশ, এখানে কিছু পয়েন্ট রয়েছে দেখি। লোকসভা ভারতের নিম্নকক্ষ, লোকসভা হচ্ছে ভারতের লোয়ার হাউস, এবং রাজ্যসভা কিন্তু উচ্চকক্ষ। আর একটা কোশ্চেন তোমাদের হতে পারে, ক্ষমতার দিক থেকে মনে রাখবে কিন্তু লোকসভা বেশি পাওয়ারফুল। ক্ষমতার দিক থেকে, পাওয়ারের দিক থেকে কিন্তু লোকসভা পাওয়ারফুল, কিন্তু তারপরেও রাজ্যসভাকে উচ্চকক্ষ বলা হয়, কারণ সিনিয়র পার্সনরা সাধারণত লোকসভায় থাকেন। কারণ এজ লিমিটটা বললাম, রাজ্যসভা হচ্ছে 30 আর লোকসভা হচ্ছে 25। বেশ, রাজ্যসভার আসন সংখ্যা হচ্ছে 250 এবং লোকসভা হচ্ছে 550। এখন তোমরা কিছু পুরনো বই হয়তো দেখলে তোমরা দেখতে পাবে যে লোকসভার সর্বাধিক আসন সংখ্যা কিন্তু কিছু বইয়ে এখনও পর্যন্ত 552 দেওয়া আছে। অ্যাকচুয়ালি সেটাও ঠিক, কিন্তু রিসেন্ট হয়েছে কি 104 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয়ে এই লোকসভার আসন সংখ্যাটা আমাদের কমিয়ে দেওয়া হয়েছে, এবং 552 থেকে 550 করে দেওয়া হয়েছে। দুটো অ্যাংলো ইন্ডিয়ান সিট ছিল, সেই দুটো অ্যাংলো ইন্ডিয়ান সিটটাকে রিমুভ করা হয়েছে। বেশ, একটু আগে যে পয়েন্টটা বললাম যে লোকসভার 6 বছরের জন্য নির্ধারিত হয়, এবং রাজ্যসভায় 6 বছরের জন্য, আর লোকসভায়
রাজ্যসভায় হচ্ছে 5 বছরের জন্য, এবং প্রতি 2 বছর অন্তর 1/3 মেম্বার কিন্তু রিজাইন নিয়ে নেন। তারপরে সেই 1/3 মেম্বারের কিন্তু আবার ভোটিং হয়। বেশ, লোকসভা নির্বাচনে সর্বোচ্চ যে ভোট পাইস তারাই জিতে যায়, এটা কমন পয়েন্ট। বেশ, রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই 12 জন সাধারণত বিভিন্ন স্পেশাল ক্যাটাগরি দেওয়া আছে, কেউ স্পোর্টস থেকে থাকবে, কেউ বিভিন্ন ফিল্ড থেকে তাদেরকে রাষ্ট্রপতি 12 জন সদস্যকে নমিনেট করতে পারে। লোকসভার স্পিকার সংসদের কার্যক্রম পরিচালনা করেন। হ্যাঁ, লোকসভার স্পিকার কী হচ্ছে, মানে যে লোকসভার যিনি স্পিকার হবেন, স্পিকারের জন্য আলাদা করে ইলেকশন হয় লোকসভার, ঠিক আছে। স্পিকারের আগে যিনি থাকেন তাকে, মানে লোকসভার স্পিকার নির্বাচনের প্রক্রিয়াটা যিনি করেন তাকে বলা হচ্ছে প্রোটেম স্পিকার। বেশ, আর এদিকে আমাদের রাজ্যসভায় হচ্ছেন কী করাবেন, উপরাষ্ট্রপতি। লোকসভার হেড হচ্ছে স্পিকার, আর রাজ্যসভার হেড হচ্ছে আমাদের উপরাষ্ট্রপতি বা রাজ্যসভার স্পিকারও বলতে পারো। বেশ, লোকসভা বিল পাস করলে সেটা রাজ্যসভায়, যদি কোনো বিল লোকসভায় পাস হয়ে যায় তারপরে সেটা চলে যায় রাজ্যসভায়। এবার প্রথমে তুমি রাজ্যসভাতেও পাস করতে পারো, তো তাহলে প্রথমে যদি রাজ্যসভায় পাস করো তাহলে বিলটা কোথায় চলে যাবে, লোকসভায়। আবার লোকসভায় যদি প্রথম পাস করো তাহলে কোথায় যাবে, রাজ্যসভায় যাবে। একটা বিল মনে রাখবে, শুধুমাত্র মানি বিল, এক্সেপশন হচ্ছে মানি বিল, যেটা কিন্তু রাজ্যসভায় পেশ করার প্রয়োজন নেই, তুমি ডাইরেক্টলি লোকসভায় পেশ হবে। কোথায় যাবে, ডাইরেক্ট লোকসভায়। আমি একটু আগেই বললাম লোকসভায় বেশি পাওয়ারফুল, তার কারণ হচ্ছে মানি বিল তোমার লোকসভায় শুধুমাত্র পেশ করতে হয়, রাজ্যসভায় পেশ করার প্রয়োজনই নেই। বেশ, তারপর হচ্ছে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। এবার অনেক সময় কী হয়, দেখো যে লোকসভায় কোনো একটা বিল পাস হয়ে গেল, তাহলে রাজ্যসভায় আমি ধরে নিচ্ছি রাজ্যসভায় আটকে গেল, তাহলে কী হলো, রাজ্যসভায় পাস হলো না, তাহলে সেই বিলটা কিন্তু ওখানেই স্টপ হয়ে গেল। তোমাকে লোকসভাতেও পাস করতে হবে, রাজ্যসভাতে, আবার রাজ্যসভায় পাস হলো, দিয়ে লোকসভায় আটকে গেলো, তাহলে কী হয়, সেই বিলটা আটকে গেলো। এইরকম কিছু মানে গুরুত্বপূর্ণ বিষয়ে কী হয়, অথচ বিলটা যদি খুব প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে রাষ্ট্রপতি তোমার যৌথ অধিবেশন ডাকেন, মানে দুটো হাউসকে একসাথে বসানো হয়। এবং এই যখন যৌথ অধিবেশন হয়, জয়েন্ট সিটিং পার্লামেন্টারি যখন বসে, তখন রাষ্ট্রপতি সেটা আহ্বান করবেন, রাষ্ট্রপতি কিন্তু সেই জয়েন্ট সেশন কিন্তু ডাকবেন, এবং সেখানে স্পিকার হবেন কিন্তু লোকসভার স্পিকার। আবার বলছি পয়েন্টটা, জয়েন্ট সিটিং যখন পার্লামেন্টারি হবে তখন মানে ওই জয়েন্ট সিটিংয়ের তোমার প্রেসিডেন্ট থাকবে, সেটা হচ্ছে তোমার লোকসভার যিনি স্পিকার তিনি কিন্তু সভা পরিচালনা করবেন। বেশ, রাজ্যসভার চেয়ারম্যান হলেন ভারতের উপরাষ্ট্রপতি, আগেই বললাম। লোকসভা ভেঙে দিতে পারে রাষ্ট্রপতির সুপারিশে, প্রধানমন্ত্রী উদ্যোগ নিতে পারেন, মানে যদি রাষ্ট্রপতি মনে করে তাহলে লোকসভা যে কোনো সময়ে ভেঙে দিতে পারে। লোকসভা ভেঙে দিলে সরকার কিন্তু পড়ে যাবে, সরকার আবার তখন নতুন করে ইলেকশন করতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, 2023 সালের জুলাই পর্যন্ত দীপিকা দেওয়াল ভারতীয় সর্বকনিষ্ঠ যিনি তৃতীয়বার ড্যাশে বক্তৃতা দিয়েছেন। কোথায় বক্তৃতা দিয়েছেন, এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে জাতিসংঘতে বক্তৃতা দিয়েছেন, অপশান এ জাতিসংঘ। এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। বেশ, তারপর হচ্ছে বহাগ বিহু কী নামে পরিচিত, ড্যাশ নামে পরিচিত, বহাগ বিহু আর একটা কী নাম সেটা জানতে চেয়েছেন। বহাগ বিহুর আরেকটা নাম হচ্ছে অপশান এ রঙ্গালী বিহু। বিহু থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আছে, বিহু আসামের ডান্স, এবং বিহুর বিভিন্ন রকম ভাগ রয়েছে, সেগুলো থেকে কিন্তু বারবার কোশ্চেন এসছে। দেখো, বিহু আসামের প্রধান উৎসব, এবং এটা হচ্ছে ফসল কাটার একটা উৎসব, এটা থেকে কিন্তু বারবার কোশ্চেন এসেছে। এটি বছরে 3 বার পালিত হয়। বেশ, মাঘ বিহু ভোগালী বিহু নামেও পরিচিত, এটি ফসল কাটার পর থেকে উদযাপিত হতে শুরু করে। বহাগ বিহু আসামের নববর্ষ হিসেবে পালিত হয়, এটি বসন্তের সূচনার প্রতীক। কাটি বিহু মূলত কৃষিকাজ ও ফসলের বৃদ্ধির জন্য প্রার্থনার সঙ্গে যুক্ত। বিহু উৎসবে বিহু নৃত্য, বিহু সঙ্গীত আসামের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ। বিহু কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বিহু থেকে আসার চান্স খুব বেশি। বেশ, নেক্সট হচ্ছে একটা ক্রিকেট থেকে প্রশ্ন, একটা খেলা থেকে একটু কোশ্চেনটাকে মনোযোগ দিয়ে পড়তে হবে বা বুঝতে হবে। বলছে একটি ড্যাশ শট, মানে কীরকম শট জানতে চাইছে, এমন একটি ক্রিকেট শট যেখানে ব্যাটসম্যান উলম্বভাবে মানে লম্বালম্বি করে সুইং করে এবং বলটিকে মাটিতে আঘাত করে, বলটা স্ট্রেটভাবে বা সুইং করে মাটিতে বলটাকে মারলো, এবং বলটা এই বল কভার এবং মিড অফের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়, মানে কভার এবং মিড অফের মধ্যে দিয়ে যায়, তাহলে সেই শটটাকে কী বলবে, অফ ড্রাইভ বলবে, অন ড্রাইভ বলবে, স্ট্রেট ড্রাইভ বলবে, ফ্রন্ট ফুট ডিফেন্স বলবে। দেখো, প্রথমত তোমরা যদি খেলা কিছুটা দেখে থাকো তাহলে হয়তো তোমরা বুঝতে পারছো এটা কী ধরনের শট হতে পারে। দেখো, ফ্রন্ট ফুট ডিফেন্স মানে শট হয়ে ডিফেন্স, এই দুটো তো একসাথে যায় না, ডিফেন্স হলে সেটা ডিফেন্স, শট তো নয়। স্ট্রেট ড্রাইভ হচ্ছে যেটা দেখবে ম্যাক্সিমামটা স্ট্রেট ড্রাইভ সব থেকে আমি ভালো যেটা দেখেছি সেটা হচ্ছে সচিন টেন্ডুলকারের স্ট্রেট ড্রাইভ সব থেকে ভালো।
স্ট্রেট ড্রাইভ মানে হচ্ছে তোমার পিচের সোজাসুজি করে একদম মানে মিড অন এবং মিড অফের মাঝামাঝি করে স্ট্রেট ড্রাইভ যেটাকে বলছি, বা শর্ট, মানে এখানে ব্যাটসম্যান একদম, এটা ব্যাটসম্যান ধরে নিচ্ছি আমি, আর এটা ধরে নাও বলার, তাহলে এই সোজাসুজি যে শটটা হয় সেইটা হয়ে যাচ্ছে তোমার স্ট্রেট ড্রাইভ। অন ড্রাইভ হয়ে যাচ্ছে, ধরে নাও এখানে বলারের পজিশন, এটা পিচ আছে, তো এই শটটা হয়ে গেল অন ড্রাইভ। এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এটা হচ্ছে অন ড্রাইভ। বেশ, এখানে অফ ড্রাইভ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অফ ড্রাইভ। স্ট্রেট ড্রাইভ আমাকে বলেছে বল কভার এবং মিড অফের মাঝখানে। কভার, দেখো আমি এটা সরিয়ে দিচ্ছি, দেখো কভার আর অন ড্রাইভ বা মিড অফ, এর অন ড্রাইভটাকেও কেউ কেউ মিড অফ বলে থাকে, এটার মাঝখানে, তাহলে স্ট্রেট ড্রাইভ, অফ ড্রাইভ। এখানে স্ট্রেট ড্রাইভকেও আমি নিতে পারতাম, কিন্তু স্ট্রেট ড্রাইভ এখানে অপশানে সঠিকভাবে যাচ্ছে না, এটাকে আমরা অফ ড্রাইভই অপশানে আমরা সঠিক উত্তর হিসাবে অফ ড্রাইভ নেবো। কেউ কেউ এবার বলতে পারে যে স্যার এটা কেন স্ট্রেট ড্রাইভ নয়, স্ট্রেট ড্রাইভটা এখানে সঠিক উত্তর হিসাবে আমার মতে যাচ্ছে না। দেখো এখানে কিছু কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। কভার ড্রাইভ শট মূলত অফসাইড অঞ্চলে খেলতে হয়। বেশ, কভার ড্রাইভ শট আমরা অফসাইডে খেলি সাধারণত। আর হুক শট হচ্ছে, হুক শট পিচ বলকে লেগ সাইডে পাঠানোর জন্য। হুক শট দেখবে ওই তোমরা শ্রীলঙ্কার দেখবে দিলশান খুব ভালো খেলতে পারেন হুক শট যেটাকে বলছেন। বেশ, রিজার্ভ সুইপ শট ব্যাটসম্যানদের ইনোভেটিভ স্ট্রোক হিসাবে পরিচিত, রিভার্স সুইপ শট। বেশ, পুল শট সাধারণত শর্ট বলের বিপক্ষে খেলা হয়। পুল শট, রোহিত শর্মা খুব ভালো খেলে পুল শট। বেশ, এটিকে লেগ সাইডে খেলা হয়। ফ্লিক শট মাটির কাছাকাছি বলকে লেগ সাইডে পাঠানোর জন্য। ফ্লিক শট মানে যেটা ধোনি অনেকটা কিছুটা, মানে ফ্লিক নয় ওটা যদিও, সূর্য কুমার যাদব দেখবে ফ্লিক শট খুব ভালো খেলে, ফ্লিক শট। তো এটা ফ্লিক শটের জন্য ফেমাস। বেশ, এরপর হচ্ছে আরেকটা কোশ্চেন, এটা আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কোশ্চেন, যে কোন পরিস্থিতিতে ভারতীয় সংবিধানে কিছু কিছু মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে। আমি আগের সেটে এই কোশ্চেনটাকে খুব অনেক বেশি ডিটেলিং করে আলোচনা করেছিলাম। তো দেখো অপশানগুলো আমরা একটু পড়ি। যে শান্তির সময়, স্থানীয় জাতীয় বাস ও স্থানীয় যে কোনো পরিস্থিতির সময়, বহিরাগত জরুরি অবস্থার সময় যেমন যুদ্ধ বা বাহিরের আগ্রাসন, মৌলিক অধিকার কোনো অবস্থাতেই তোমার স্থগিত করা যায় না। দেখো আমরা বলেছিলাম যে কনস্টিটিউশনে বিভিন্ন ভাগগুলোর কথা বলেছিলাম। ভাগ 1-এ আছে তোমার ভারতের অবস্থান সম্বন্ধে বলা আছে, ভাগ 2-এ বলা আছে ভারতের নাগরিক সম্বন্ধে বলা আছে, সিটিজেনশিপ সংক্রান্ত বলা আছে, ভাগ 3 নম্বর ভাগে আমাদের বলা আছে কনস্টিটিউশনের মৌলিক অধিকারের কথা বলা আছে। সেই ভাগ 3 থেকে আমাদের কোশ্চেন দিয়েছে যে মৌলিক অধিকার কি কোনোভাবে আটকানো যেতে পারে মানুষের। তো আমি এর আগেই বলেছিলাম যে মৌলিক অধিকারকে কোনো অবস্থাতে আটকানো কিন্তু যায় না, কিন্তু তারই মাঝে আমি শেষে বলেছিলাম যে একটা এক্সেপশন আছে, মৌলিক অধিকার আটকানো যায়, একটা ছোট্ট এক্সেপশন আছে। সেই এক্সেপশন থেকেই এখানে কোশ্চেন। সেই এক্সেপশনটা হচ্ছে যদি কখনো আমাদের দেশের পরিস্থিতি এমন হয় যে এমার্জেন্সি সিচুয়েশন হয়েছে, এমার্জেন্সি লেগে গেছে, মানে এমার্জেন্সি, এবার কী হয়, এমার্জেন্সি ঘোষণা করেন রাষ্ট্রপতি। মানে ধরে নাও ভারত এবং তার প্রতিবেশী যে কোনো দেশ বা যে কোনো দেশের সাথে যুদ্ধ লেগেছে, তো সিচুয়েশন সেই সময় খুবই খারাপ, তখন রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে দেশে এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে, তখন প্রভিশন কিন্তু চেঞ্জ হয়ে যায় বেশ কিছু। বেশ, আবার কি হতে পারে, ভারতের নিজেদের রাজ্যের মধ্যে একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্য, দেশে মানে রাজ্যের সাথে সেন্ট্রাল, এরকম কিছু ইন্টারনাল ডিস্টারবেন্স, ঠিক আছে, যে কোনো সিচুয়েশনে হতে পারে। তো সেই রকম কিছু সিচুয়েশন হলে সেক্ষেত্রে আমাদের কি হয়, এমার্জেন্সি রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে থাকেন। তাহলে বিভিন্ন প্রভিন্সেন রয়েছে, তো সেই সব ক্ষেত্রে ভারতে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা ডিক্লেয়ার করা যেতে পারে। তখন কি হয়, তখন মৌলিক অধিকার কিছুটা স্থগিত রাখা যায়, কিছুটা স্টপ করা যায়। কোথায় স্টপ করা যায়, 19 নম্বর আর্টিকেল থেকে কিছুটা তোমার স্টপ করা যায়, বাকিগুলো কিন্তু নয়। বেশ, এবার কিছু আমাদের এটা গেল ন্যাশনাল এমার্জেন্সি, আরেকটা আছে আমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সিও জরুরি অবস্থাতে লাগানো যেতে পারে, কিন্তু মনে রাখবে ভারতে এখন পর্যন্ত ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এখনও পর্যন্ত একবারও লাগেনি, কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি এখন পর্যন্ত 3বার বলবৎ হয়েছে। কবার? 3বার বলবৎ হয়েছে ন্যাশনাল এমার্জেন্সি। তাহলে এই প্রশ্নের জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বহিরাগত জরুরি অবস্থার সময় যেমন যুদ্ধ বা বাইরের কোনো আগ্রাসন বা গৃহযুদ্ধ, এর ক্ষেত্রেও এই গৃহযুদ্ধের পয়েন্টটা এখানে মেনশন করা নেই, তো গৃহযুদ্ধের ক্ষেত্রেও কী হতে পারে, তোমার এমার্জেন্সি ডিক্লেয়ার হতে পারে। দেখো ভারতের এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, একদম খুবই গুরুত্বপূর্ণ। সংবিধানের 14 থেকে 18 নম্বর আর্টিকেল সমতার অধিকার প্রদান করে। 19 নম্বর আর্টিকেল, 19-এর আবার 6টা ক্লজ আছে, যেটা বলছিলাম যে ভারতের জরুরি অবস্থার সময় এই 19 নম্বর আর্টিকেলকেই কিন্তু কাটছেট করা হয়। বেশ, ভারতে মত প্রকাশ, সমাবেশ এবং স্বাধীনতার অধিকার দেওয়া হয়। 19 নম্বর আর্টিকেল জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করে। আবার 19-এর এ কিন্তু কম্পালসারি এডুকেশনের কথা বলে। বেশ, আর্টিকেল 22 গ্রেপ্তার বা আটক সম্পর্কিত কিছু তথ্য প্রদান করে, যেমন ধরে নাও কাউকে গ্রেপ্তার করতে গেলে তাকে ওয়ারেন্ট দেখাতে হবে পুলিশকে, বা দেখা গেল
মহিলাকে গ্রেপ্তার করতে গেলে মহিলা পুলিশ নিয়ে গিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে, এই সংক্রান্ত কিছু নর্মস ডিটেলিং পড়লে তখন জানতে পারবে। তারপর বলছে 23 নম্বর, মানে কি বলবো, মানব প্রচার বা জোরপূর্বক শ্রম, জোর করে কাউকে লেবার খাটানো যাবে না বা খাটানো যাবে না। আর্টিকেল 24 বলছে শিশু শ্রম নিষিদ্ধ করে এবং 14 বছরের শিশুদের সুরক্ষা প্রদান করে। 14 বছরের নিচে শিশুকে কোনো অবস্থাতেই কোনো জায়গাতেই কাজে লাগানো যাবে না। বেশ, তারপর বলছে আর্টিকেল 25 বলছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। এটা থেকে অলরেডি বেশ কয়েকবার কোশ্চেন করে দিয়েছে তোমাদের জিডি, যে ধর্মীয় স্বাধীনতার অধিকার কোন আর্টিকেলে আছে, 25 থেকে 28। তারপর 29 ও 30 বলছে শিক্ষা ও সংস্কৃতির অধিকার, এই কথাটা নিশ্চিত করছে। আর্টিকেল 32, এটা খুবই ইম্পর্টেন্ট। আর্টিকেল 32 বলছিলাম সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মৌলিক অধিকার, তোমার এই ক্ষেত্রে লঙ্ঘন যদি হয় তাহলে তুমি সুপ্রিম কোর্টে যেয়ে সেটা মামলা করতে পারবে। আর্টিকেল 31B বলছে নবম তফসিলে যুক্ত আইনকে মৌলিক অধিকারের সুরক্ষা প্রদান করে। আর্টিকেল 31B, এই কটা কিন্তু আর্টিকেল তোমরা কিন্তু খুব ভালো করে নিও, সব কটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সব কটা আর্টিকেল এখানে যে কটা দেওয়া হয়েছে। বেশ, নেক্সট একটা সায়েন্স থেকে কোশ্চেন, বোরিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সংকেত কি? বোরিয়াম হাইড্রোক্সাইড, দেখো বোরিয়াম হাইড্রোক্সাইডের রাসায়নিক সংকেত হচ্ছে, তুমি দেখতে পাবে অপশান বি, BaOH2, -2 আছে। বেশ, কস্টিক সোডার রাসায়নিক নাম হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। বেশ, আর সোডার রাসায়নিক নাম হচ্ছে তোমার সোডিয়াম বাইকার্বনেট। বেশ, চুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। টেবিল সল্ট বা সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা থেকে বারবার কোশ্চেন আছে সোডিয়াম ক্লোরাইড, সংকেতগুলো দিয়ে দেয় NaCl। বেশ, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হ্যামিনোডাইট। বেশ, তারপর হচ্ছে কোন রাজ্য সরকার 2023 সালে জানুয়ারিতে রাজ্যের আবাসিক মহিলাদের জন্য সরকারি চাকরিতে 30% অনুভূমিক সংরক্ষণের একটি আইন পাস করেছে? দেখো, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন বলতে পারো। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে তোমার উত্তরাখণ্ড, অপশান সি উত্তরাখণ্ড, এটা সঠিক উত্তর হয়ে যাবে। উত্তরাখণ্ড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, উত্তরাখণ্ড সঠিক উত্তর। বেশ, তারপর দেখো এখানে কোশ্চেন রয়েছে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, মানে সেকেন্ড যে 5 ইয়ার প্ল্যান ছিল, সেই সময় দ্রুত শিল্পায়ন ও সরকারি খাতে জোর দেওয়া হয়। এটা কার নেতৃত্বে, মানে এই প্ল্যানটা, সেকেন্ড যে 5 ইয়ার প্ল্যান ছিল, এই প্ল্যানটা পরিকল্পনা কে করেছেন? এটা দেখতেই পাচ্ছ, প্রশান্ত চন্দ্র মৌলানাবিস, পিসি মৌলানাবিস। তা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। দেখো, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান হয়েছিল কত সাল? 1956 থেকে 1961। তা একটু আগে আমরা পড়লাম যে প্ল্যান আমাদের শুরু হচ্ছে কত, 1950 সালে মোটামুটি ফাইনাল হয়। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যখন আমরা পড়বো তখন দেখবো 1951 সাল থেকে। বেশ, এটা কোন মডেলের উপর হয়েছে? মহালনাবিস মডেলের উপর তৈরি হয়েছে। এই কল্পনার ভারতের মূল লক্ষ্য ছিল ভারী শিল্প এবং অবকাঠামো উন্নয়ন ছিল মূল ভিত্তি। বেশ, তারপর বলছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমাজতান্ত্রিক নীতির উপর ভিত্তি করে স্থাপিত হয়েছিল, মানে সোশ্যালিস্ট নীতির উপর ভিত্তি করে হয়েছিল। একটা কথা মনে রাখবে যে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিলাম কিন্তু রাশিয়া থেকে আমরা কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনার আইডিয়াটা পেয়েছিলাম। এই পরিকল্পনার অর্থনীতির দ্রুত বৃদ্ধি এবং চাকরির সুযোগ তৈরি করার জন্য মেনলি জোর দেওয়া হয়েছিল। দেখো আমরা যখন ভারতের প্রথম স্বাধীনতা পেলাম, মানে 1947-এর কথা বলছি, তখন কিন্তু দেশে কিন্তু বিরাট, মানে প্রচণ্ড মাপে বেকারত্ব ছিল। তো তারপরে আমাদের নিজস্ব কোনো কনস্টিটিউশন ছিল না। আমরা 1947-এর পর থেকে 50 পর্যন্ত আমরা নিজস্ব কনস্টিটিউশন রেডি করলাম। তারপরে আমাদের যখন ডেভেলপমেন্টের কথা চিন্তা করলাম, তখন ডেভেলপমেন্টের জন্য আমরা 5 ইয়ার প্ল্যানের কথা ভাবলাম। 5 ইয়ার প্ল্যান যখন নেওয়া হলো এবং সেখানে দেখলাম যে আমাদের কিছুটা আমাদের কৃষিক্ষেত্রে ডেভেলপমেন্ট করার পর আমাদের মেজর যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে বেকারত্ব। সেই বেকারত্ব দূরীকরণের জন্য তখন আমরা ভারতে ভারী শিল্প স্থাপন এবং বিভিন্ন যে কলকারখানা স্থাপন বা ভারী শিল্প স্থাপনের জন্য আমরা জোর দেওয়া হয়েছিল। এবং এই সময়ে দেখো কোন কোন শিল্প গড়ে উঠেছিল, ভারী শিল্প, যেমন ভিলাই, দুর্গাপুর ইস্পাত কারখানা, এগুলো কিন্তু গড়ে উঠেছিল। এটা দেখো WIP 2021-এ প্রশ্ন করেছিল। এখানে দেখো কেপিরও কোশ্চেন রয়েছে। বেশ, তারপর হচ্ছে মেক ইন ইন্ডিয়া। 25শে সেপ্টেম্বর চালু হয়, কোন সালে জানতে চেয়েছেন? একদম স্ট্যাটিকের প্রশ্ন, 2014 সাল। মেক ইন ইন্ডিয়া মানে মোদিজি যখনই ক্ষমতায় আসে তখনই এটাকে নিয়ে আসেন, 2014 সাল। অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে 2014 সাল, মেক ইন ইন্ডিয়া। এবং আরও কিছু পরিকল্পনা এই সময় চালু হয়, যেমন জনধন আর্থিক যোজনা 2014 সালে চালু হয় ভারতের আর্থিক অন্তর্ভুক্তির জন্য। উজ্জ্বলা যোজনা, উজ্জ্বলা মানে ওই দেখবে বাড়িতে দেখবে যেগুলো গ্যাস সিলিন্ডার দেওয়া হয়েছে মহিলাদের বিনামূল্যে, সেটার কথা বলা হচ্ছে। তারপরে হচ্ছে মেক ইন ইন্ডিয়া, তো সেটা বললাম। স্বচ্ছ ভারত মিশন 2014 সালে হয় ভারতের গ্রামীণ এবং নগর এলাকার পরিচ্ছন্নতার জন্য। বেটি বাঁচাও বেটি পড়াও পরিকল্পনা নেওয়া হয়েছে শিক্ষার এবং লিঙ্গ বৈষম্য দূর করার জন্য।
নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন খেলাটির সাথে অঙ্কিতা রায়না যুক্ত? দেখো এই ধরনের কোশ্চেন তোমরা এই নামগুলো খুবই কম শুনে থাকবে, একদম কোথা থেকে বেছে 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 খুঁজে খুঁজে বার করে। কিন্তু অঙ্কিতা রায়না কিন্তু অলরেডি অবসর গ্রহণ করে ফেলেছেন, অবসর নিয়েছেন খেলা থেকে, তারপরেও কিন্তু অঙ্কিতা রায়না থেকে প্রশ্ন করছে, মানে খুঁজে খুঁজে বার করছে কোথা থেকে কোশ্চেন করা যাবে। দেখো তুমি এটা সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ, এটা সঠিক উত্তর হয়ে যাবে কি লন টেনিস কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। অঙ্কিতা রায়না কিসের সাথে যুক্ত? লন টেনিসের সাথে যুক্ত। বেশ, এই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া হয়েছে। সচিন টেন্ডুলকার ক্রিকেটের ঈশ্বর বলা হয়, ক্রিকেট থেকে খুব তো কোশ্চেন কমই হবে, করলেও খুব একটু টাফ হবে। উইসেন বোল্ট, তোমরা জানো জামাইকার প্লেয়ার উইসেন বোল্ট অ্যাথলেটিক্সে 100 মিটার 200 মিটার স্প্রিন্টে অলিম্পিকে চ্যাম্পিয়ন। হকি খেলার জাদুঘর বলা হয় তোমার মেজর ধ্যানচাঁদকে। বেশ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো তোমার লিওনেল মেসি ফুটবলের জন্য জনপ্রিয়। কোশ্চেন আশা করছি দেবে না এই সংক্রান্ত, এত সহজ। পিভি সিন্ধু থেকে কোশ্চেন হবে, প্রথম ভারতের মহিলা ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। সেরেনা উইলিয়ামস, এইটা হচ্ছে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সেরেনা উইলিয়ামস 23টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী করেছেন এবং বিশ্ব লন টেনিস ইতিহাসে সেরা প্লেয়ার। মাইকেল ফেলপস, এইটা তো খুবই ইম্পর্টেন্ট নাম, সাঁতার থেকে প্রত্যেকটা প্রায় সেটে কোশ্চেন আছে সাঁতার থেকে, এবং সেইখানে সবথেকে বড় প্লেয়ার যেটা সেটা হচ্ছে মাইকেল ফেলপস। 23টি মানে শুধুমাত্র স্বর্ণপদক জিতেছে নিজের দেশের হয়ে, মাত্র 23টি সোনা জিতেছে মাইকেল ফেলপস, যেখানে ভারতের মতন এত বড় একটা ভারত দেশ, যেখানে মাত্র তোমার ওই 2 থেকে 3টে এখন পর্যন্ত মানে আমরা যতদিন অলিম্পিকে পার্টিসিপেট করেছি তাতে টোটাল গোল্ড মেডেলের সংখ্যা হচ্ছে 2 থেকে 3টে, সেখানে মাত্র একটা প্লেয়ার সে পাচ্ছে 23টে গোল্ড। ভাবা যায় 23টা গোল্ড। এবং মাইকেল ফেলপস সাঁতারের সাথে যুক্ত মনে রাখবে, এবং ইউএসের সাথে যুক্ত। বিশ্ব দাবায় প্রতিনিধিত্ব করেন বিশ্বনাথন আনন্দ। দাবার সাথে যুক্ত কে? বিশ্বনাথন আনন্দ। এবং রাফেল নাডাল ক্লে কোর্টের রাজা বলা হয়। রাফেল নাডাল এটাও লন টেনিসের সাথে যুক্ত মনে রাখবে, রাফেল নাডাল ক্লে কোর্টের জন্য। কবাডি খেলায় অনুপ কুমার ভারতের অন্যতম সফল অধিনায়ক। অনুপ কুমার, খুব ইম্পর্টেন্ট নাম, অনুপ কুমার। বেশ, নিচের কোন যুদ্ধ বা বিদ্রোহ মঙ্গল পাণ্ডের সাথে যুক্ত, বা মঙ্গল পাণ্ডে ফাঁসি হয়েছে? এটা দেখতে পাচ্ছ, খুবই সহজ কোশ্চেন, এটা থেকে নতুনত্ব করে কিছু বলা নেই। 1857 সালে মহাবিদ্রোহ, 1857 সালের মহাবিদ্রোহ, এটা সঠিক উত্তর হয়ে যাবে। 1857 সালে মহাবিদ্রোহের সাথে মঙ্গল পাণ্ডে যুক্ত। তারপর হচ্ছে রঞ্জিত সিং গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? রঞ্জিত সিং গোল্ড কাপ, এটাও সহজ কোশ্চেন ছিল, এটা হকি সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথেও বিভিন্ন খেলার সাথে বিভিন্ন কাপ, যেমন ধরো নাও তোমার রয়েছে হকি মুম্বাই গোল্ড কাপ, তারপরে হকির সঙ্গে আগা খান কাপ, তারপরে আশুতোষ ট্রফি ফুটবলের সাথে, ক্রিকেটের সাথে বিনোদ মানকার ট্রফি, তারপরে হচ্ছে রামানুজন ট্রফি টেবিল টেনিসের সাথে, পোলো হচ্ছে তোমার পৃথ্বী সিং কাপ পোলোর সাথে যুক্ত। বেশ, নেক্সট হচ্ছে ক্যাপ্টেন প্রতিমা ভুল্লার মেল ডোনাডো একজন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ অফিসার। 2023 সালে মে মাসের পুলিশ বিভাগের সর্বোচ্চ র্যাঙ্কিং এশীয় মহিলা হয়েছেন। কোথাকার? এটা জানতে চেয়েছেন, কোন দেশে হয়েছেন? ভারতীয় বংশোদ্ভূত, তাই কোশ্চেন করা হয়েছে। এটাও মোটামুটি তুমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন করতে পারো। এটা হচ্ছে ইউএসএ সঠিক উত্তর হয়ে যাবে, বা আমেরিকা বলতে পারো, বা নিউ ইয়র্ক সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? এটাও একটা সহজ কোশ্চেন হয়ে গেল ইতিহাস থেকে, বা এনশিয়ান হিস্ট্রি বলতে পারো। মৌর্য সাম্রাজ্যের রাজধানী, তুমি দেখতে পাচ্ছ মৌর্যের সীমানা কতটা, সেই সময় মৌর্য সাম্রাজ্য কতটা বিস্তৃত করেছিল। মৌর্য ডাইনেস্টি হচ্ছে 265 BCE-তে হচ্ছে, এবং বিরাট এরিয়া ছিল। আজকে বর্তমানে তুমি ধরো পাকিস্তান, আফগানিস্তান এবং তাজাকিস্তান, ইরানের বেশ কিছু অংশ এই পুরো ম্যাপের মধ্যে তখন কিন্তু মৌর্য সাম্রাজ্যের আন্ডারে ছিল। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বিহারের পাটলিপুত্র, বর্তমানে পাটনা পাটলিপুত্র। মৌর্য সাম্রাজ্য সম্বন্ধে দেখে নিই। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, চন্দ্রগুপ্ত মৌর্য। আর একটা ছেলেমেয়েদের কনফিউজ লেগে যায়, চন্দ্রগুপ্ত মৌর্য এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মনে রাখবে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত যখনই বলবে সেটা হচ্ছে গুপ্ত বংশ, আর যখনই নামের সঙ্গে এই দেখো মৌর্য কথাটা লুপ্ত থাকবে, চন্দ্রগুপ্ত মৌর্য, তখন সেটা মৌর্য সাম্রাজ্য। বেশ, সম্রাট অশোক মানে চন্দ্রগুপ্ত মৌর্য, তিনার ছেলে হচ্ছে বিন্দুসারের ছেলের নাম হচ্ছে অশোক, মানে অশোকের দাদুর নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, কিন্তু মৌর্যরা কিন্তু অ্যাকচুয়ালি ছিল কিন্তু এরা জৈন, মানে তুমি দেখতে পাবে চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু জৈন ধর্মের মানে পৃষ্ঠপোষকতা করতেন, এবং চন্দ্রগুপ্ত মৌর্য তোমার কর্ণাটকের শ্রবণ বেলগোলাই এবং জৈন যে মানে ওদের উপাসনা হয়, সেই উপাসনা করে উনি কিন্তু মারা যান, ঠিক আছে, তোমার চন্দ্রগুপ্ত মৌর্য। এবং সেখানে কিন্তু তোমার সম্রাট অশোক কী করে, সম্রাট অশোক কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কলিঙ্গ যুদ্ধের পর। বেশ, এবং তিনি ধর্মচক্র প্রবর্তন করেন। বেশ, মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র, এটা বললাম, এবং তার সুসংগঠিত প্রশাসনিক ব্যবহারের জন্য তিনি খুব পরিচিত। তার মৌর্য সাম্রাজ্যের যে তার
প্রশাসন চালানোর সেইটার জন্য খুবই বিখ্যাত ছিল তোমার মৌর্য সাম্রাজ্য। বেশ, অর্থশাস্ত্র থেকে একটা কোশ্চেন অবশ্যই পড়বে। অর্থশাস্ত্রর রচয়িতা হচ্ছে তোমাকে চাণক্য। চাণক্য দিতে পারে, বিষ্ণুগুপ্ত দিতে পারে, এইভাবে নামগুলো অনেক সময় চেঞ্জ করে দেয়, চাণক্য বা বিষ্ণুগুপ্ত, বা আরেকটা নামও আছে আমি এই মতো ভুললাম, তো চাণক্য বা বিষ্ণুগুপ্ত। আরেকটা নাম হচ্ছে কৌটিল্য, চাণক্য, বিষ্ণুগুপ্ত, কৌটিল্য। এই তিনটে নামের মধ্যে জিজ্ঞেস করবে অনেক সময় যে আরেকটা কী নাম চাণক্যর, তাহলে কী হবে? চাণক্য, কৌটিল্য, বিষ্ণুগুপ্ত। বেশ, তিনি লিখেছিলেন অর্থশাস্ত্র। এইটা কিন্তু একটা কোশ্চেন হয় যে অর্থশাস্ত্র কী ধরনের বই, এটা মনে রাখবে। এইটা কিন্তু অর্থ দেখে তুমি ইকোনমিক্স বলে দিও না, এটা কিন্তু হচ্ছে পলিটির বই বা সংবিধানের বই মনে রাখবে। এটা রাজনীতির একটা বই, সেটা হচ্ছে অর্থশাস্ত্র। বেশ, অর্থশাস্ত্র রচিত করেন যা মৌর্য সাম্রাজ্যের অর্থনীতি ও প্রশাসনের ভিত্তি স্থাপন করে। এখানে দেখো, এই অর্থনীতির সাথে কিন্তু তুমি অর্থনীতির বই বলে দিও না, এই অর্থনীতির সেই সময়কার মৌর্য সাম্রাজ্যের অর্থনীতি কেমন ছিল সেইটার উপর ভিত্তি করে ওটা কিন্তু অ্যাকচুয়ালি পলিটির বই, ঠিক আছে। বেশ, মৌর্য সাম্রাজ্যের পতন ছিল শেষ সম্রাট বৃহদত্ত। তাহলে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং শেষ সম্রাট হচ্ছে বৃহদত্ত, যিনি প্রতিষ্ঠা করে হত্যার পর পুষ্যমিত্র শুঙ্গ দ্বারা ক্ষমতাচ্যুত হন। কে ক্ষমতাচ্যুত হচ্ছেন? তোমার বৃহদত্ত। দিয়ে এখানে বৃহদত্তকে মেরে দিচ্ছেন কে? পুষ্যমিত্র শুঙ্গ। দিয়ে পুষ্যমিত্র শুঙ্গ আবার স্টাবলিশ করছে শুঙ্গ বংশ। এবার দেখো, তুমি 1 মিনিটের জন্য মানে আমাদের যে এন্টায়ার যে চন্দ্রগুপ্ত বা মৌর্য ডাইনেস্টি সার ক্রোনোলজিটা তুমি একটু দেখে নাও, তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে প্রথমত ম্যাপটা একটু বুঝবে। ম্যাপ তোমার দেখো, এই জায়গাটা হচ্ছে আমাদের পাটলিপুত্র, বিহারের রাজধানী পাটনা যেটাকে বলছি। এখান থেকে কিন্তু এই এন্টায়ার কিন্তু পুরো রিজনটা কন্ট্রোল হতো। এবং তোমরা আগে দেখতে পাবে যে এই পাটলিপুত্রে থেকে কেন্দ্র করেই কিন্তু পুরো রাজ্যটাকে কন্ট্রোল হতো। এবং পাটলিপুত্রর যে লোকেশনটা ছিল, মগধ বা পাটলিপুত্রের লোকেশন, সেইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লোকেশন ছিল, যে লোকেশনটাই বাইরে থেকে অ্যাটাকিং করাটা খুবই অসুবিধা হতো। বেশ, তাহলে এবার আমরা আসছি ছকেটাই। চন্দ্রগুপ্ত মৌর্য কত সাল? 322 তোমার বিসি মানে যীশুখ্রিস্ট জন্ম। তারপরে চন্দ্রগুপ্ত মৌর্যের পরে হচ্ছে বিন্দুসার, তারপরে অশোক। তারপরে এই নামগুলো খুব একটা ইম্পর্টেন্ট হয়ে যায় না, তোমরা একবারে চলে আসো ডাইরেক্টলি বিন্দুসার, বৃহদত্তের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো এই ক্রোনোলজিটা তোমাদের সাধারণত জিজ্ঞেস করবে না, কিন্তু এখানে এই চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার এবং অশোক, এই তিনটে ইম্পর্টেন্ট। আর এখানে বৃহদত্ত, এই সালটাও মনে রাখবে 187 বিসি, 187 বা 185 বিসি। এই 185 বিসি কী হচ্ছে? 185 বিসিতে কিন্তু তোমার তৈরি হচ্ছে, কি বলবো, একটু আগে বললাম শুঙ্গ বংশ প্রতিষ্ঠাটাকে পুষ্যমিত্র শুঙ্গ। তাহলে কত সালে সেটা? পুষ্যমিত্র শুঙ্গ সালটা হয়ে যাচ্ছে 185 বিসি। আর এদিকে তুমি দেখো চন্দ্রগুপ্ত মৌর্য 322 বিসি হচ্ছে। এবার চন্দ্রগুপ্ত মৌর্য তোমার এদিকে দেখবে কোন বংশকে কী বলবো, তোমার কোন বংশের মাধ্যমে হয়, মানে কোন বংশকে শেষ করে তারপর মৌর্য বংশ এস্টাবলিশ করে। তোমরা এই উত্তরটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আজকে আমরা 20টা কোশ্চেন অলরেডি কমপ্লিট করে নিলাম। তোমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই জানিও। ওকে, ধন্যবাদ।